জুলাইয়ে আবু সাইদকে হত্যার 2 দিন আগে আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ঢাবি উপাচার্যের সঙ্গে ফোন আলাপের অডিও প্রসিকিউশনের হাতে। পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংককে পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনে সাইডলাইনে ডব্লিউটিও প্রধানের সঙ্গে বৈঠক। এলডিসি থেকে উত্তরণে চাইলেন সহায়তা। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভিন্নতা। সংসদের মাধ্যমেই সংবিধান সংস্কার চায় বাম দলগুলো। প্রতিষ্ঠিত পন্থা পাশ কাটালে ভয়ঙ্কর নজির তৈরির শঙ্কা। মশা থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে উল্টো স্বাস্থ্য ঝুঁকি। বাড়ছে শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা। মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। এবং এশিয়া কাপে ফাইনালের পথে আজ ভারত চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য আছে টাইগারদের, প্রশংসায় ভাসালেন মানজরেকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে হত্যার 2 দিন আগে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। গত বছরের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন বিশ্লেষণ করে জানতে পারে প্রসিকিউশন। কি আছে সেই কথোপকথনে, বিস্তারিত থাকছে রিপোর্টে। ফোন আলাপের অডিও রেকর্ড সময় সংবাদের হাতে এসেছে। কি আছে ওই ফোন আলাপে? হ্যালো আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোর বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। জি জি, ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি, লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, লাঠি ছোটা দিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং তারা রাত দেখার হইতে চাইছে। তো তাদের সবাই রাত দেখার। জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছে, বা তোদের তাই করবো, একটাও ছাড়বো না বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। তা আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো। আর আমার ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে। বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাচ্চা ভিতরে লোক রাখতে বলছি। জি, ভিতরে কিছু রাখা হবে। এবং এত বাড়াবাড়ি ভালো না, অসম্ভব। এবং বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরো 2-1টা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলেমেলে। সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাঁধতে পারছে তো সব থেকে। তোদের রাজাকারদের কি অবস্থা সে দেখিস না, সব কিছু ফাঁসি দিচ্ছে। এবার তোদের চলবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সব করে দিতে হবে। আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন দেবে, যা হয়। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি ঝড়টা বাঁচে নামলো, কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি, ওই অ্যাকশন না নেওয়ার উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখালাম এতদিন পর্যন্ত। এটা তো আমরাও তো সহনশীলতা। আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাও না, যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে। হ্যাঁ, না আদালত হবে না। আবার 24 ঘন্টা, তবে আলটিমেটাম। রাষ্ট্রপতি কেউ এরকম বলে যে 24 ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে? হ্যাঁ, রাষ্ট্রপতি 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে। হ্যাঁ, সীমা থাকে। আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। কোনো অসুবিধা নাই, না রাতে জানাই। আমি সবসময় ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফোন আলাপটির ফরেনসিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। কথোপকথনটি যে শেখ হাসিনা ও মাকসুদ কামালের তা নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে শেখ হাসিনার মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তা বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। সাক্ষ্য গ্রহণটি এখনও শুরু হয়নি এবং সাক্ষ্য গ্রহণটি আজকে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে এবং সম্প্রচারের যে আগে যে তথ্য প্রযুক্তিগত দিক সেই দিকটি এখনও ঠিক না হওয়ায় সাক্ষ্য গ্রহণটি একটু পরেই শুরু হবে। এবং এর আগে যেটি হয়েছে যে গতকালকে একজন সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালের একজন লাইব্রেরিয়ান এবং যিনি জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের সময় বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে গণমাধ্যমে খবরগুলো এসেছিল এবং সেই খবরগুলোই মূলত তিনি জবানবন্দি বা যেটি নথিভুক্ত করেছিলেন সেগুলো আদালতে দাখিল করেছেন। সেই কারণেই ট্রাইব্যুনালের একজন লাইব্রেরিয়ান গতকালকে সাক্ষ্য দিয়েছেন এবং তাকে আজকে জেরা শুরু করেছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে স্টেট ডিফেন্স নিযুক্ত আছেন তিনি তাকে জেরা করছেন। এরপরেই বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই সাক্ষ্য গ্রহণটি বিটিভি এবং ট্রাইব্যুনালের যে পেজ রয়েছে ফেসবুক পেজ, ইউটিউব পেজ, সেখানে সরাসরি সম্প্রচার করা হবে। এবং যেটি প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে আজকের সাক্ষীটাকে এই কারণেই বিশেষ বলা হচ্ছে যে শেখ হাসিনা জুলাই আগস্টে আন্দোলন চলাকালে বেশ কয়েকটি কথোপকথন সামনে এসেছে, জব্দ করেছেন এই তদন্ত কর্মকর্তা এবং সেই তদন্ত কর্মকর্তা কিভাবে ফোনালাপগুলো জব্দ করেছেন এবং তার কাছে আরও কী তথ্যপত্র আছে সেই বিষয়গুলো তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরবেন। সেই কারণেই কিন্তু তাকে খুবই গুরুত্বপূর্ণ একজন সাক্ষী হিসেবে বিবেচনা করছে প্রসিকিউশন। এবং আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হলে এবং এরপরে মামলার যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি সাক্ষী দেবেন এবং পুলিশ কমান্ড যে রুম রয়েছে ডিএমপির সেখানকার একজন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং যেহেতু সেখান থেকে ওয়্যারলেস বার্তার মাধ্যমে তৎকালীন ডিএমপি কমিশনার ঢাকার বিভিন্ন থানার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ বল প্রয়োগ করতে এবং হাঁটুর কোমরের নিচ থেকে গুলি করতে মানে কোমর থেকে নিচ পর্যন্ত গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়গুলো প্রমাণ করার জন্যই সাক্ষ্য হিসেবে ডিএমপির যে পুলিশ কমান্ড রুম রয়েছে সেই রুমের একজন সদস্য সাক্ষ্য দিবেন। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুলাই আন্দোলনে শাহবাগ থানার মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক এমপি সুলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এ আদেশ দেন বিচারক। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, জুলাই আগস্ট আন্দোলনে চাংখারপুল এলাকায় শিক্ষার্থীদের ওপর এই আসামিদের নেতৃত্বে গুলি ও হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন গুলিবিদ্ধ হয়ে নিহত হন জুট ব্যবসায়ী মনির। হত্যায় জড়িতদের চিহ্নিত করতে রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে অসুস্থ ও বয়স বিবেচনায় রিমান্ড নামঞ্জুর আবেদন করেন কামরুল ইসলামের আইনজীবীরা। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বিচারক। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বৈঠকে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে
$234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে। তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি, সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো-ইওয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ LDC থেকে উত্তরণে WTOর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। LDC গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সাংবিধানিক আদেশ কিংবা অন্য কোনো পদ্ধতিতে নয়, সংসদের মাধ্যমে সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় বাম দলগুলো। নেতাদের অনেকে মনে করেন প্রতিষ্ঠিত পদ্ধতিকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। সংবিধান সম্পৃক্ত বিষয়ের সংস্কার বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়ে এখনো কাটেনি বিতর্ক। সবশেষ কয়েকজন বিশেষজ্ঞের সুপারিশের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের প্রস্তাব সামনে আনে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত সহ কিছু দল এতে সায় দিলেও ভিন্ন অবস্থানে বিএনপি সহ অন্যরা। বাম ঘরানার প্রায় সব দলই মনে করে সাংবিধানিক আদেশ নয়, বরং নির্বাচিত সংসদই সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের প্রতিষ্ঠিত পদ্ধতি ও উপযুক্ত বিকল্প। এক্ষেত্রে সংসদকে পাশ কাটালে ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর নজির, এমন সতর্ক বার্তাও দিচ্ছেন বাম নেতারা। অর্ডারটা আলটিমেটলি এটা রাষ্ট্রপতির নামে এটা জারি হবে। এটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। সেটা এই অর্থে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য মানুষের ম্যান্ডেট প্রয়োজন হবে না, প্রতিনিধিত্ব লাগবে না, পার্লামেন্ট লাগবে না। রাষ্ট্র রাজনীতির কোনো বাঁকে কোনো একটা পরিবর্তনের সময় রাষ্ট্রপতিকে দিয়ে আপনি যে কোনো সংশোধনী তখন আপনি জারি করতে পারবেন। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। কিন্তু তাই এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐক্যমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা মোটেই গ্রহণযোগ্য না। সাংবিধানিক আদেশ জারির ক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তান আমলে সামরিক শাসক ইয়াহিয়া খানের একই ধরনের একটি আদেশকে। কিন্তু ৭০-এর সেই প্রেক্ষাপট আর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন বাম নেতারা। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, এক। ২ নম্বর কথা হলো তখন সংবিধান স্থগিত করে তারপরে সেগুলো অর্ডার দিতে হয়েছে। এখন তো সংবিধান স্থগিত না, সেই জায়গায় এটা সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় এখানে নাই। বাস্তবে আমরা একটা সংবিধান শূন্য অবস্থার মধ্যে নেই। নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার চলছে। এমনকি ঐক্যমত কমিশন তারা যে আলাপ আলোচনা করছেন, সংস্কারের যে এজেন্ডা, এটারও কোন মূল ভিত্তি কিন্তু বিদ্যমান সংবিধান। কেউ কেউ মনে করছে যে সুযোগ এটা পাইছে, এবার এটা দিয়েই সব করতে হবে। এটা ঠিক না। সংবিধান শপথ নিয়ে এখানে সরকার হয়েছে, এই সরকার সংবিধান শপথ ভায়োলেট করে যা ইচ্ছা তাই করতে পারে না। তো সংকট নিরসন হওয়ার থেকে সংকট তৈরি হবে, সেই সংকট তৈরি হওয়াটা কখনোই শ্রেয় না। সেই কারণে আমরা বলছি নির্বাচনটা করে এটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতাটা দিয়ে এই সামগ্রিক বিষয়গুলো সেটেল করো। এদিকে রাষ্ট্রীয় মূলনীতিতে নতুন কিছু সংযোজন করলেও বিদ্যমান চারনীতি বহাল রাখার পক্ষে সরব
বেশ কয়েকটি বাম দল। এর ব্যত্যয় হলে সনদে সই না করারও ইঙ্গিত দেন নেতারা। যে বিষয়গুলো মৌলিক আদর্শগত বিরোধের জন্ম দেবে সেগুলোকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমরা মনে করি। আর তা না হলে শুধুমাত্র আমাদের দল না, অনেকগুলো দলের পক্ষেই হয়তো এই জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব নাও হইতে পারে। আমরা তো সই করতে চাই, কিন্তু এটা নির্ভর করবে যারা ঐক্যমত্য কমিশন তাদের উপরে। বিতর্কিত ভূমিকাতে যদি লেখা থাকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা যদি এমন কথা বলেন যা মোটেই গ্রহণযোগ্য না, তাহলে আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করার। যেসব সংস্কারে সব দল একমত থাকবে সেগুলোর ভিত্তিতে সনদ তৈরির পক্ষে বামপন্থী বেশিরভাগ দল। নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী করবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময় প্রতিবেদকের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা হয়নি। সাক্ষাৎকারটি ফেক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিবেদকের সঙ্গে আলাপ হলেও জামায়াত এনসিপি নিয়ে এ ধরনের কোনো কথা হয়নি বলে দাবি বিএনপি মহাসচিবের। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কথা জানান। গত সোমবার কলকাতার ওই পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার উদ্ধৃত করে বলা হয়, ৩০টি আসন চাওয়া নিয়ে সমঝোতা মনোপুত না হয়ে পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত। এনসিপির ডাকে এখন আর লোক আসে না বলেও দাবি করা হয় পত্রিকাটিতে। এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের শরিকরা নির্বাচনে অংশ নিলে বিএনপির আপত্তি নেই বলে জানানো হয়। এর তীব্র প্রতিক্রিয়া জানান জামায়াত ও এনসিপি নেতারা। বিএনপির মিডিয়া সেল জানায়, যুক্তরাষ্ট্রে সফররত বিএনপি মহাসচিব এ ধরনের কথা বলেননি। এমন সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন মির্জা ফখরুল। সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত পিরোজপুর জেলার নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। নিউ ইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, নিউ ইয়র্ক বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। দুদকের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, সংস্থাটি এতটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, পাচার হওয়া টাকাও ফেরত আনতে পারেনি। আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছেন, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। সময় সংবাদে আরও থাকছে, হাত বদলেই বাড়ে এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে অন্তত 150 টাকা বেশিতে। দায় এড়াতে পারে না বিইআরসি, বলছে ক্যাব। ভোক্তা অধিকারে অভিযোগের পরামর্শ। এডিস থেকে বাঁচতে নিম্ন ও মধ্যবিত্তের হাতিয়ার মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন, কয়েলে কিছু ক্ষেত্রে মশা থেকে বাঁচলেও শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের শঙ্কা বাড়ছে। তাই মশা থেকে বাঁচতে মশারির বিকল্প নেই বলে মত চিকিৎসকদের। শাহজাহান খানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। কাশি উঠে, মশারি ইজ দ্য বেস্ট। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্য হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। কোনোটা দাবি করছে 24 ঘন্টা, আবার কোনোটা বলছে মশা থেকে দিবে 72 ঘন্টার নিরাপত্তা। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন ডেঙ্গুর ভয়াল প্রকোপ থেকে নিরাপদ। কিন্তু আসলেও কি তাই? চিকিৎসকরা বলছেন, কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার,
সেই অক্সিজেনটা আমরা পেলাম না। শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেগুলো সহ যখন আমার ফুসফুসে ঢুকবে, স্বাভাবিকভাবেই ফুসফুস যথাযথভাবে কাজ করতে পারবে না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো, কয়েল জ্বালাই ঘুমাই আমরা, কাজ করে কয়েল জ্বালাইলে ওটা ধোয়াটা লাগে তো কাশি হবেই, মশারি টানানোর দরকার হয় না, একবার স্প্রে মারলে আর লাগে না। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখি অ্যালার্জি, ফুসকুড়ির মতো দেখা যায়। মশার হাত থেকে বাঁচার জন্য যে কয়েলটি ব্যবহার করছে বা অ্যারোসল ব্যবহার করছে, এটিও কিন্তু তাকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে স্থবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। চতুর্থ দিনের মতো সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন। আন্দোলনে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ। এদিকে শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের স্বার্থে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তারা। রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল 2 জনের। পুলিশ জানায়, গতকাল রাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে পিকআপ ভ্যানে কাঁচামাল নিয়ে সাভারের গেন্ডা বাজারে যাচ্ছিল। পথে কল্যাণপুরে গাড়ির সামনের বাম পাশের চাকা পাংচার হয়ে যায়। সড়কের পাশে গাড়ি থামিয়ে মেরামত কাজ করছিলেন চালক ও হেলপার। হঠাৎ ঢাকাগামী চাল বোঝাই দ্রুত গতির একটি ট্রাক পিকআপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 19 জনকে পুশিং করেছে বিএসএফ। ভোরে ভোলাহাটের চানশিকারি সীমান্ত দিয়ে 19 জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে 6 জন নারী, 10 জন পুরুষ ও 3 জন শিশু রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। দাম নির্ধারিত থাকলেও বিক্রেতার হাত ঘুরে বেড়ে যাচ্ছে এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারে বাড়তি গুনতে হয় অন্তত 150 টাকা, যা চাপে ফেলছে ভোক্তাকে। ক্রেতা ঠকানোর এই দায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে নিতে হবে বলে দাবি ক্যাবের। যদিও বিইআরসি বলছে, দাম নিয়ন্ত্রণে কঠোর হলে রয়েছে সিলিন্ডার উধাও হওয়ার শঙ্কা। এ অবস্থায় ভোক্তা অধিকার আইনে অভিযোগ দেওয়ার পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের। সাইফুল ইসলামের রিপোর্ট। রান্না চুলায় বসিয়ে এক মুহূর্তের জন্য সরতে চান না কেরানীগঞ্জের বাসিন্দা শাহিদা আক্তার। কেননা 1270 টাকা মূল্যের 12 কেজি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়েছে 1450 টাকায়। এক এক জায়গা থেকে এক এক রকম ওনারা রেট নিচ্ছে, সরকারের কথা থেকে মানতেই চাচ্ছে না। এদিকে 12 কেজির সিলিন্ডার কিনতে রাজধানীর বাংলা মোটরের রুটি ব্যবসায়ী তোতামিয়াকে গুনতে হয়েছে 1400 টাকা। মোট 1400 টাকা খরচ আমার। সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কেন বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে ক্রেতাকে? ডিলারদের উত্তর, সিলিন্ডার পৌঁছে দিতে দূরত্ব ভেদে বাড়তি টাকা নেন তারা। সরকার রেটটা দিচ্ছে হচ্ছে আপনি আমার দোকান থেকে নিয়ে যাবেন, কিন্তু আমি যখন দিয়ে আসব তখন একটা রেট হবে। নির্ধারিত দামের সঙ্গে আধা কিলোমিটার দূরত্বে পরিবহন খরচ বাবদ বাড়তি 50 টাকা নেওয়ার পক্ষে যুক্তি দিলেও এর বেশি অর্থ আদায়কে প্রতারণা হিসেবে দেখছেন খুচরা বিক্রেতাদের অনেকেই। সবাই জানে যে এটা গভর্নমেন্টের রেট, তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও পারবো না বেশি নিতে। প্রতিটা সিলিন্ডারে 100 টাকা 200 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। মনে হয় না যে ডিলার পর্যায়ে মনিটরিং হচ্ছে। গ্রাহক ঠকিয়ে গ্যাস বিক্রির এই বিপণন কাঠামো দায় এখাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিকে নিতে হবে বলে যুক্তি ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। ভোক্তা অধিদপ্তর মনে করে যে এটা বিআরসি দেখবে, আর বিআরসি লোকবল নেই, এই অজুহাতে তারা
এগুলোর কোনো খোঁজ খবর রাখে না। যে ব্যবসা করছে তার কাছ থেকে লাইসেন্স নিয়ে তাকে সঠিক পথে চালাবেন, কিন্তু তারা সেটা চালাচ্ছে না। বিইআরসির চেয়ারম্যান বলছেন, দাম নিয়ন্ত্রণে কঠোর হলে বাজারে তৈরি হতে পারে কৃত্রিম সংকট। চাহিদা এবং সরবরাহ কিছু করেন না। এটা মোবাইল কোড তো ক্যাবিনেট ডিভিশন পরিচালনা করায়, সারা দেশে মোবাইল কোডের সংখ্যাকে খুঁজলেন কি হয়েছে, কমে গেছে। তো যদি এনফোর্সমেন্ট না থাকে ভোক্তা অধিকার এবং মোবাইল কোডে, ভেরি ডিফিকাল্ট টু এনশিওর, এবং একই সঙ্গে আপনি চাহিদা অনুযায়ী যদি সরবরাহ দিতে না পারেন তারপরে মার্কেট থেকে নাই হয়ে যাবে। দাম বৃদ্ধির এই দুষ্ট চক্র থেকে মুক্তি পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ সংস্থাটির সাবেক মহাপরিচালকের। ভোক্তা আইনে যদি কেউ অভিযোগ করে, আমরা হিয়ারিং করে সেখানে আপনার এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন অনুযায়ী বিধান রয়েছে। ক্রেতার কাছ থেকে নেয়া বাড়তি টাকা ক্যাশ মেমোতে না লেখারও অভিযোগ রয়েছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার কিনছেন গ্রাহকরা, যাতে মাস শেষে হিসেবের খাতা হচ্ছে ভারী। এমন হরিলুটের বাজারে নিশ্চুপ ভূমিকায় সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলো। এ অবস্থার উন্নতি কবে হবে, সেই উত্তর যেন শূন্যের কোঠায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুমান 96, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 58%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76। রাজশাহী বিভাগে বায়ুমান 97, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 65। সিলেট বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। খুলনা বিভাগে বায়ুমান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66। বরিশাল বিভাগে বায়ুর মান 62, এটি সন্তোষজনক, আর্দ্রতা 64। রংপুর বিভাগের বায়ুমান 90, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 78, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রাম ও সিলেটে 56, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 97। দেখছেন সময় সংবাদ। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা। সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। 7টি যুদ্ধবন্ধের দাবি করে ট্রাম্প বলেন, যে কাজ জাতিসংঘের করার কথা তা একাই করে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার দায়িত্ব জাতিসংঘের কাঁধে। তবে ফিলিস্তিন থেকে শুরু করে ইউক্রেন, সবখানে বিরাজ করছে অস্থিরতা। এমন সময়ে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন সদস্য দেশের নেতারা। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুঃখ প্রকাশ করে জানান, সারা বিশ্বে অরাজকতা যেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। গাজা ও ইউক্রেনের বর্তমান প্রসঙ্গ তুলে ধরে এই অন্ধকার সময়েও আশার আলো জিইয়ে রাখার প্রতিশ্রুতি দেন তিনি। জাতিসংঘ অধিবেশনে প্রথম বক্তা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। এর কিছুক্ষণ পর মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য অতিরিক্ত পুরস্কার বলে মন্তব্য করেন তিনি। এ সময় একাই বিশ্বের নানা প্রান্তে 7টি যুদ্ধের বন্ধের দাবিও করেন ট্রাম্প। অভিবাসী ইস্যুতে জাতিসংঘের অবস্থানের সমালোচনা করতেও ভুলে যাননি। জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে আখ্যা দেন ট্রাম্প। It's actually creating new problems for us to solve. The United Nations is funding an assault on Western countries and their borders. In 2024, the UN budgeted $372 million in cash assistance to support. তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। হাতে গাজার করুণ অবস্থার একটি ছবি নিয়ে ওঠেন মঞ্চে। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যায় দায়ীদের আনতে হবে আন্তর্জাতিক আইনের আওতায়। Gazze'de bir savaş yoktur. Gazze'de iki taraftan söz edilemez. Gazze'de bir yanda elinde en modern
en öldürücü silahlar olan düzenli ordu, diğer tarafta ise masum siviller, masum çocuklar var। গেল মাসে দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের ওপর ইসরায়েলি হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনায় বাধা সৃষ্টির চেষ্টা বলে অধিবেশনে অভিযোগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সময় সংবাদ। এশিয়া কাপে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিগ ম্যাচে টিম ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য টাইগারদের আছে বলে মনে করেন বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। তবে এজন্য লাল সবুজদের বেশ পরিকল্পনা করে খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সঞ্জয়ের মতে ঠিক এই মুহূর্তে পাকিস্তান অনেক পিছিয়ে। সব দিক বিবেচনায় এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল বাংলাদেশ। দর্শক, ভারত ম্যাচ মানেই স্পেশাল কিছু, এবং এই স্পেশাল দিনে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। তিনি none other than Mr. Sanjay Manjrekar. Tomorrow is a big match for Bangladesh actually, and as you know, Bangladesh is the underdog team, and India is literally far better than Bangladesh. But what is the thing you have in your mind right now that Bangladesh could win this match? I initially came to the Asia Cup here in Dubai. গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানি শক্তিশালী, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি। তবে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। শ্রীলঙ্কার বোলিং দুর্বল, বাংলাদেশ মোটামুটি সব সেক্টরই কভার করছে। ভারতকে হারানো অসম্ভব না, তবে বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের। Clearly Bangladesh is looking the second best team. Do you think that Bangladesh can give a better fight than Pakistan? Yes, I do. পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানের থেকে বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। পাকিস্তানের ফর্ম এখন ভয়ঙ্কর। যেমন শাহিন শাহ আফ্রিদিকে এখন মাপা হচ্ছে তার অতীত নিয়ে, তবে ও এখন সেরা ফর্মে নেই। পাকিস্তানও 15 বছর পিছিয়ে আছে। বাংলাদেশের প্যাশন অনেক বেশি, তরুণরা দিন দিন উন্নতি করছে। পাকিস্তান এখন দুর্বল। But today when you look at him, the way he bowls, he's not the same. What will be your advices for Team Bangladesh to beat India? Indian bowling, ভারতের বোলিং কিছুটা দুর্বল, চাপে পড়তে পারে। স্পিন শক্তিশালী। বাংলাদেশের উচিত হবে কুলদীপ, বরুণদের দেখে খেলা। পেসারদের উপর চড়াও হওয়া উচিত। হার্দিক, দুবেদের টার্গেট করা উচিত। আর ভারতের ব্যাটিং নিয়ে কিছু করার নেই। বাংলাদেশের বোলারদের উচিত হবে সবকিছু সিম্পল রেখে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাওয়া, আর আশা করা ব্যাটার মিস করবে বল। এটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়। See, my feeling is that you have to keep it simple. দর্শক, কথা বলছিলাম সঞ্জয় মঞ্জরেকারের সাথে বাংলাদেশ ম্যাচ নিয়ে, যার প্রত্যাশা আমরা শুনেছি, এবং টাইগারদের কাছেও তার প্রত্যাশা অনেক বেশি। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাইয়ে আবু সাইদকে হত্যার 2 দিন আগে আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ঢাবি উপাচার্যের সঙ্গে ফোন আলাপের অডিও প্রসিকিউশনের হাতে। পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকে পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে WTO প্রধানের সঙ্গে বৈঠক। LDC থেকে উত্তরণে চাইলেন সহায়তা। এবং জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভিন্নতা। সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার চায় বাম দলগুলো। প্রতিষ্ঠিত পন্থা পাশ কাটালে ভয়ঙ্কর নজির তৈরির শঙ্কা। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। দোলনা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।